চ্যাপ্টার 218 ফ্রি সাধারণ জ্ঞান 3রা জুন এডওয়ার্ডস এবং বাকিদের সাথে আলোচনা করার পর আমি চার্চ অব দি ইটার্নাল ব্লেজিং সানের সাথে একটা গোপন সমঝোতায় পৌঁছানোর চিন্তাটা বাদ দিলাম, কারণ এতে করে আমার আসল উদ্দেশ্য ফাঁস হয়ে যেতে পারে। আর সেটা হলে সাউরন পরিবার এবং যেসব প্রাচীন অভিজাতরা তাদের সমর্থন করে তারা আগেভাগেই সব জেনে যাবে। তারপর তারা সরাসরি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আর তেমন কিছু ঘটলে পরিস্থিতি খুব কঠিন আর ভয়ঙ্কর হয়ে উঠবে। খুবই আফসোসের ব্যাপার যে গ্রিম সি অফ ফগে মারা গেল। আমাদের সবার মধ্যে সে সবচেয়ে বেশি চালাক ছিল। সবকিছু বিশৃঙ্খলার মধ্যে তলিয়ে যাক। কেবলমাত্র সবকিছু যখন চরম বিশৃঙ্খলায় ডুবে থাকবে তখনই আমি ঘোলা জলে মাছ শিকার করার সুযোগ পাব। সাউরন পরিবার যখন এই পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হবে, ঠিক তখনই চার্চ অব দি ইটার্নাল ব্লেজিং সান বাধ্য হয়ে আমাকে মেনে নেবে। হয়তো ওই বিদ্রোহীদের আমার কিছুটা সাহায্য করা উচিত, কিন্তু আমি নিজেকে কিভাবে লুকিয়ে রাখব যাতে কেউ আমাকে সন্দেহ না করে। 4ঠা জুন সিক্রেট অর্ডার থেকে মিস্টার জারাতুল হুট করেই ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এলেন। আর তারপর বিদ্রোহ আর রাষ্ট্রীয় অভ্যুত্থানের ঠিক আগের রাতে সিক্রেট অর্ডারের নেতা মিস্টার জারাতুল কেন রোজেলের কাছে এসেছিলেন সেই কারণটা জানার জন্য ক্লাইন মোরেত্তি যখন খুব কৌতূহল অনুভব করছিল, ঠিক তখনই সে খেয়াল করল যে ডায়েরির পরের 2টো পৃষ্ঠার সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা দেখে তার ভেতরে এমন এক রাগের জন্ম নিল যা সে কোনোভাবেই চেপে রাখতে পারল না। যদিও ডায়েরির ওই 3 পৃষ্ঠায় খুব বেশি বিস্তারিত কোনো বর্ণনা ছিল না, বরং রোজেল গুস্তাভ খুব সোজাসাপটাভাবেই সব লিখেছিল, তবু ক্লাইন 100 বছরেরও বেশি সময় আগে 1173 সালে ইন্টিসে ঘটে যাওয়া সেই বিখ্যাত রাজনৈতিক অস্থিরতাটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারল। এর ফলাফল কি হয়েছিল সেটা ইতিহাসের বইগুলোতে খুব স্পষ্টভাবেই লেখা আছে। সেই সময় একজন কর্নেল হিসেবে রোজেল ওই বিদ্রোহ দমন করেছিল এবং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এনেছিল। ইন্টিস সাম্রাজ্যকে একটা প্রজাতন্ত্রে বদলে ফেলা হয়েছিল, আর সে নিজেই নিজেকে সেখানকার কনসাল হিসেবে ঘোষণা করেছিল। পরবর্তী 19 বছরে সে দণ্ডবিধির অনেক সংস্কার করেছিল, নতুন নতুন আবিষ্কারে উৎসাহ দিয়েছিল এবং শিল্পবিপ্লবকে রক্ষা করেছিল। সে দেশের শক্তি অনেক গুণ বাড়িয়ে তুলেছিল। সে উত্তর ও দক্ষিণ দুই দিকেই যুদ্ধ করেছিল। যুদ্ধ করে সে লেনবার্গ, মাসিন, সেগার এবং আরও বেশ কিছু দেশকে ইন্টিস প্রজাতন্ত্রের আশ্রিত রাষ্ট্রে পরিণত করেছিল। এমনকি নর্দার্ন কন্টিনেন্টের 3 পরাক্রমশালী দেশ ফেইসাক সাম্রাজ্য, লুয়েন সাম্রাজ্য এবং ফেইনপটার সাম্রাজ্যকেও সে মাথা নত করতে বাধ্য করেছিল। 1192 সালের শেষের দিকে সে ওই প্রজাতন্ত্রকে একটা সাম্রাজ্যে রূপান্তর করেছিল। কনসাল হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় 20 বছর পর সে এই কাজটা করেছিল, আর তখন সে নিজেই নিজেকে সেখানকার সিজার হিসেবে ঘোষণা করেছিল। এর 6 বছর পার হওয়ার আগেই সে হোয়াইট মেপল প্যালেসে মারা যায়, আর এর মাধ্যমেই 5th ইপকের সবচেয়ে কিংবদন্তিতুল্য ইতিহাসের সমাপ্তি ঘটে। ক্লাইন যত বেশি এই ব্যাপারটা নিয়ে ভাবতে লাগল, তার কাছে তত বেশি মনে হতে লাগল যে রোজেলের মৃত্যুর ব্যাপারটা মোটেও স্বাভাবিক কিছু নয়। বাইরে থেকে যেমনটা দেখা যাচ্ছে এর পেছনে আসলে এমন আরও অনেক কিছুই লুকিয়ে আছে। ঠিক যেমনভাবে এই বিখ্যাত ঐতিহাসিক ঘটনার পেছনেও নিশ্চিতভাবেই বিয়ান্ডারদের মধ্যে ক্ষমতার একটা লড়াই লুকিয়েছিল। আর পাঠ্যবইয়ের বর্ণনার মতো স্বাভাবিক কোনো ঘটনা এটা ছিল না, বরং কোনো একটা বিয়ান্ডার গোষ্ঠী এই পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছিল। যেমনটা আশা করা হয়েছিল, 4 হর্সম্যান অব দি অ্যাপোক্যালিপস নামের দলের অন্যতম সদস্য গ্রিম সি অফ ফগে মারা গিয়েছিল। ডায়েরির আগের একটা পৃষ্ঠায় রোজেল লিখেছিল যে এই হর্সম্যানের মধ্যে কোনো একটা গণ্ডগোল ছিল। মনে হচ্ছে এর সাথে ওই ছোট্ট দ্বীপটার কোনো একটা সম্পর্ক আছে, যেই দ্বীপে তারা অনেক অদ্ভুত আর অসাধারণ প্রাণীর সন্ধান পেয়েছিল। সেটা যে কেবল একটা কাকতালীয় ব্যাপার ছিল তা নয়, বরং একই সাথে সেটা ভীষণ ভয়ঙ্করও ছিল। ক্লাইন আগের একটা এন্ট্রির কথা মনে করে আবেগপ্রবণ হয়ে 5ম পৃষ্ঠাটা উল্টাল। এই পৃষ্ঠায় যা যা লেখা আছে সেগুলোর আসলে তেমন কোনো মূল্য নেই। এখানে 1128 সালের একটা অরমির রেড ওয়াইন পান করার পর রোজেলের নিজস্ব কিছু মন্তব্য লেখা ছিল। এছাড়াও রোজেলের যৌবনের প্রেমিকা, যাকে সে একসময় খুব পছন্দ করত, তাকে অনেক বছর পর বয়স্ক আর বেঢপ চেহারায় দেখে তার মোহভঙ্গের কথাও লেখা ছিল। আর সবশেষে ছিল তার জীবনের এমন একটা সময়ের বাজে বর্ণনা যখন সে তাস খেলায় ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছিল। 6ষ্ঠ পৃষ্ঠাটাও অনেকটা 1ম পৃষ্ঠার মতোই ছিল, যেখানে তার দৈনন্দিন জীবনের নানা কথাবার্তা লেখা ছিল। তবে একদম শেষের পৃষ্ঠাটা দেখে ক্লাইনের চোখ আনন্দে চকচক করে উঠল। 8ই এপ্রিল সিক্রেট অর্ডার সম্পর্কে আরও বেশি তথ্য জানার জন্য আমাকে কাউকে না কাউকে তদন্ত করতে পাঠাতেই হবে। আগের মতো নিষ্ক্রিয় হয়ে বসে থাকার ভুলটা আমি আর করতে পারি না। মিস্টার জারাতুলকে আমি আর আমাকে নিয়ে নিজের ইচ্ছে মতো খেলতে দিতে পারি না। তাহলে কমরেড রোজেল, তুমি কি আসলেই কিছু খুঁজে পেয়েছিলে?
যেহেতু ক্লাইন বাকি তথ্যগুলো আর খুঁজে পেল না, তাই সে নিজেকে জোর করে শান্ত করল, আর সে পরবর্তী জমায়েতের জন্য অপেক্ষা করতে লাগল, কারণ তখন দ্য হ্যাংড ম্যান তাকে আরও 6টা পৃষ্ঠা এনে দেবে। সে খুব ভালো করেই জানত যে 100 বছরেরও বেশি সময় আগের একটা তদন্ত থেকে সিক্রেট অর্ডারের ব্যাপারে কোনো ক্লু খুঁজে পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ এত দীর্ঘ একটা সময় পার হয়ে যাওয়ার পর বিশেষ কয়েকজন বাদে হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের অনেকেই হয়তো এর মধ্যেই বার্ধক্যের কারণে মারা গেছে। সেখানে মাঝারি বা নিচু সারির সদস্যদের কথা তো বাদই দিলাম। তারপরও ক্লাইন বিশ্বাস করত যে এই ডায়েরিটা তাকে নতুন কোনো ধারণা পেতে সাহায্য করবে। আর সিক্রেট অর্ডার সাধারণত ঠিক কী ধরনের পরিচয় ব্যবহার করে এবং কিভাবে তাদের কার্যক্রম চালায় সেই ধরনটাও সে বুঝতে পারবে। ডায়েরির ওই 6টা পৃষ্ঠা নিচে নামিয়ে রেখে ক্লাইন তার ডান হাতের তর্জনী দিয়ে ব্রোঞ্জের তৈরি লম্বা টেবিলটার কিনারায় আস্তে আস্তে টোকা দিতে লাগল। তারপর সে ধীরে ধীরে তার দৃষ্টি মিস জাস্টিস থেকে দ্য হ্যাংড ম্যানের দিকে এবং তারপর দ্য সানের দিকে সরিয়ে নিল। ঠিক তো, একটু আগে ডায়েরিতে সম্রাট রোজেলের লেখা একটা লাইন ছিল। সে লিখেছিল, সেই ঈশ্বর যিনি সমস্ত দেবতাদের সৃষ্টি করেছেন একজন সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী ঈশ্বর। এই কথাটার সাথে সিটি অফ সিলভারের রীতিনীতির অনেক মিল রয়েছে। সে এই কথাটা কোথা থেকে শুনেছিল? এটা কি সেই সবচেয়ে প্রাচীন আর গোপন সংগঠনটার কাছ থেকে শোনা, যারা আড়াল থেকে এই পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে? এই সংগঠনটা কি ফোরসেকেন্ড ল্যান্ড অফ গড পরিত্যক্ত হওয়ারও আগে তৈরি হয়েছিল? হঠাৎ করেই ক্লাইনের মাথায় একটা নতুন বুদ্ধি এলো। সে একটু নিচু স্বরে এবং মৃদু হেসে বলল, রোজেল তার ডায়েরিতে কিছু গোপন ইতিহাসের কথা উল্লেখ করেছে আর সাথে কিছু সাধারণ জ্ঞানের কথাও বলেছে। পরের কথাটা শুনে আমার এমন একটা জিনিসের কথা মনে পড়ে গেল, যেটা আমি তোমাদের সবাইকে আগে কখনো বলেছি বলে মনে পড়ছে না। অড্রে হলো হঠাৎ করেই যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। সে সাথে সাথেই নিজের শরীরটা ঘুরিয়ে দারুণ এক আনন্দময় বিস্ময় নিয়ে সেই প্রাচীন লম্বা টেবিলটার একদম ওপরের দিকে তাকাল। মিস্টার ফুল নিজেই নিজ থেকে রোজেলের ডায়েরির ভেতরের কথা উল্লেখ করছেন। সেখানে কি লেখা থাকতে পারে? সে এতটাই উত্তেজিত আর রোমাঞ্চিত হয়ে পড়েছিল যে সে যে একজন স্পেকটেটর সেই কথাটাই পুরোপুরি ভুলে গেল। তার তুলনায় দ্য হ্যাংড ম্যান আলজার উইলসন ছিল অনেক বেশি শান্ত, কিন্তু অবচেতনভাবেই তার মেরুদণ্ড সোজা হয়ে যাওয়াটা তাকে খুব নির্মমভাবেই ধরিয়ে দিল। কেবলমাত্র দ্য সান, ডেরিক বার্গ সবসময় বিশ্বাস করত যে মিস্টার ফুল যেই জিনিসগুলো নিয়ে আগ্রহী হন সেগুলোর মাঝে নিশ্চয়ই অনেক রহস্য লুকিয়ে থাকে। তবে সম্রাট রোজেল সম্পর্কে সে কিছুই জানত না, আর নর্দার্ন কন্টিনেন্টে এই নামটা আসলে কী অর্থ বহন করে সেটার ব্যাপারেও তার কোনো ধারণা ছিল না। তাই সে শুধু নিজের কৌতূহলটা লুকিয়ে রাখতে কিছুটা হিমশিম খাচ্ছিল। তবে এর বাইরে সে অস্বাভাবিক কোনো আচরণ প্রকাশ করল না। মিস্টার ফুল, সম্রাট রোজেল কি কোনো সাধারণ জ্ঞানের কথা উল্লেখ করেছেন? আমি এই তথ্যটার জন্য মূল্য চোকাতে রাজি আছি, অড্রে হল নিজেকে আটকে রাখতে না পেরে বলেই ফেলল। তবে আমি চাই এটা যেন কেবল আমাকেই ব্যক্তিগতভাবে জানানো হয়। সে মনে মনে চুপচাপ এই কথাটাও যোগ করল। ক্লাইন একটু হেসে বলল, তার কোনো দরকার নেই, এটা খুবই সাধারণ একটা জ্ঞান। ডায়েরির এই অংশটুকু পড়ার পর ট্যাট ক্লাবের সামনার হিসেবে আমার মনে হচ্ছে যে তোমাদের সবাইকে এই ব্যাপারটা জানানো উচিত। অবশ্য আমি নিশ্চিত যে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো আগে থেকেই এই ব্যাপারটা জানো। সে মূলত দ্য সানের দিকে ইঙ্গিত করেই কথাটা বলেছিল। সিটি অফ সিলভারের 2 থেকে 3000 বছরের পুরনো ইতিহাস রয়েছে, তাই তাদের পক্ষে ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি আবিষ্কার করতে না পারাটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। তাছাড়া তারা বেশ চরম একটা প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করত। এমনকি তাদের চারপাশের অন্ধকারের মধ্যে দানবের কোনো অভাব না থাকলেও এমন সময় নিশ্চয়ই আসত যখন তারা তাদের দরকারি উপাদানগুলো জোগাড় করতে ব্যর্থ হতো। নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এবং নিজেদের শহরটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তারা একটা কাজ করত। তারা তাদের পূর্বপুরুষদের মৃতদেহ থেকে পাওয়া বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ব্যবহার করে পোষণ তৈরি করত। এই ব্যাপারটা তাদের কাছে খুব একটা অগ্রহণযোগ্য কিছু ছিল না। তাদের কাছে এটা হয়তো একটা পবিত্র আর গৌরবময় অনুষ্ঠান ছিল। অবশ্য আগের একটা কথাবার্তা থেকেই ক্লাইন বুঝতে পেরেছিল যে দ্য হ্যাংড ম্যানও এই ব্যাপারে কিছু একটা জানে। খুবই আফসোসের ব্যাপার যে মিস জাস্টিসকে সবসময় গোল্ড পাউন্ড দিয়ে মূল্য চোকাতে বলা যায় না, আর সেই টাকাটা আমার ব্লেজডের কাছে পাঠিয়ে দিতেও বলা যায় না, কারণ আমার ব্লেজডকে কোনোভাবেই কম প্রভাবশালী মনে হতে দেওয়া যাবে না। মিস্টার আজিক যে একজন শক্তিশালী মানুষের ভাবমূর্তি তৈরি করেছে সেটা আমাকে কোনোভাবেই নষ্ট করা চলবে না। হ্যাঁ, যখন সুযোগ পাব তখন আমি এটা করার চেষ্টা করে দেখব, কারণ কোনো একজন সত্তা যতই শক্তিশালী হোক না কেন তার কিছু না কিছু অধীনস্থ লোক তো থাকবেই যারা তার হয়ে টুকটাক কাজগুলো করে দেবে। যেমন ধরো এভারনাইট গডেসের স্লিপলেস, নিচু সারির নাইট হক্সরা দুর্বল বলে। কেউ কখনোই এমন সন্দেহ করবে না যে এভারনাইট গডেস আসলে কোনো সত্যিকারের ঈশ্বর নন। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মিস্টার ফুল, আপনি আসলেই অনেক বেশি উদার। অড্রে হল আনন্দে গদগদ হয়ে জবাব দিল। তথ্যটা কেনার জন্য নগদ টাকা সাধার মতো একটা অমার্জিত কাজ সে করে ফেলেছিল, আর এই জন্য সে প্রথমে ৩ সেকেন্ডের জন্য নিজের ওপর খুব বিরক্ত হচ্ছিল। ক্লায়েন্ট টেবিলে টোকা দেওয়া থামাল এবং শান্ত গলায় বলতে শুরু করল, প্রথম সাধারণ জ্ঞানটা হল ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডেস্ট্রাক্টিবিলিটি। একজন বিয়ন্ডারের ক্যারেক্টারিস্টিক্স কখনোই ধ্বংস হয়ে যায় না বা কমে যায় না। এটা কেবল একজন বাহক থেকে অন্য আরেকজন বাহকের শরীরে স্থানান্তরিত হয়। কিছু না বুঝেই আমি ক্যাপ্টেনের গলার স্বর নকল করে ফেলেছি। অবচেতনভাবেই ক্লায়েন্টের ঠোঁটের কোণে একটু হাসির রেখা ফুটে উঠল। এটা ধ্বংস করা যায় না বা কমানোও যায় না, এটা শুধু একজন বাহক থেকে অন্য বাহকের কাছে চলে যায়। অড্রে হল মিস্টার ফুলের দেওয়া বর্ণনাটা নিয়ে গভীরভাবে ভাবতে লাগল। তার মনে হচ্ছিল ওই সাধারণ একটা লাইনের ভেতরে অনেক বেশি অর্থ লুকিয়ে আছে। তার পান্না সবুজ চোখ দুটো ঘুরে গেল, আর যখন সে দেখল যে দ্য হ্যাংড ম্যান কিংবা দ্য সান কারো চোখেই কোনো বিস্ময় বা চিন্তার ছাপ নেই, তখন সে সাথে সাথেই বুঝে গেল যে ট্যাট ক্লাবের এই দুজন সদস্য অনেক আগে থেকেই এই নিয়মটার কথা জানত। কেবল আমিই জানতাম না, সে ভাবল। নিজের ভেতর কিছুটা ক্ষোভ অনুভব করলেও সে খুব তাড়াতাড়ি মিস্টার ফুলের দয়ার প্রশংসা করতে শুরু করল। ঠিক এই সময়টাতে ক্লাইন আরও যোগ করল, একজন র্যাম্পেজার মারা যাওয়ার পর তারা নিজেদের পেছনে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্সের একটা জিনিস রেখে যায়। এটা মূল উপাদানও হতে পারে, অথবা এটা এমন কোনো রহস্যময় আর্টিফ্যাক্টও হতে পারে যেটাকে সিল করে রাখা প্রয়োজন। একজন সাধারণ বিয়ন্ডার মারা গেলেও ঠিক একই ধরনের ফলাফল পাওয়া যায়, তবে মৃতদেহের পেছনে ফেলে যাওয়া ওই জিনিসটা হবে ঠিক সেই পোষণটার সমান যেটাতে কোনো বাড়তি উপাদান মেশানো হয়নি। অবশ্য ওই জিনিসটার ভেতরে একাই বিয়ন্ডার ক্ষমতা লুকিয়ে থাকবে। সেগুলোকে অর্ধেক রহস্যময় বস্তু হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই সহজ আর নির্বিকার কথাগুলো মুহূর্তের মাঝেই অড্রে হলের মনের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। স্তরের পর স্তর জমতে জমতে একটু একটু করে সেটা শেষ পর্যন্ত একটা চরম মাত্রায় গিয়ে পৌঁছাল। অড্রে হলের মাথায় তখন নরমাংস ভক্ষণের কথা মনে পড়ল, আর সেই সাথে ওই প্রশ্নটার কথাও মনে পড়ে গেল, যেই প্রশ্নটা সে এর আগে দ্য হ্যাংডম্যানকে করেছিল। সে জিজ্ঞেস করেছিল, বিয়ন্ডার উপাদানের উৎস যদি আর নাই থাকে তাহলে কি কোনো সিকোয়েন্স পাথওয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে? এখন সে উত্তরটা জানে, কিন্তু তার মনে হল এই উত্তরটা না শুনলেই হয়তো ভালো হতো। তার মনে হচ্ছিল যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এটা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? এটা এত অন্ধকার কেন? অড্রে হল এর আগেও বিয়ন্ডারদের সাথে জড়িত এমন কিছু খারাপ পরিস্থিতি দেখেছিল, কিন্তু সেই পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল কেবল একজন মানুষের নিজস্ব বিকৃত আর শয়তানি স্বভাবের কারণে। উদাহরণস্বরূপ বলা যায় মিস্টার এ অথবা চিল্ল্যাঙ্গোস এর কথা। তাদের ওইসব কাজ রহস্যময়তা আর বিয়ন্ডার জগতের প্রতি তার যে তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসা ছিল সেটার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু এবার সে আবিষ্কার করল যে এই রহস্যময় জগৎটা আগাগোড়াই ধূসরতা আর অন্ধকারে ছেয়ে আছে। জেগে ওঠো অড্রে, তুমি এত বোকা হতে পারো না। ভেবে দেখো যে মিস্টার ফুল যেই নিষ্ঠুরতা আর অন্ধকারের বর্ণনা দিয়েছেন সেটা আগে থেকেই আঁচ করা সম্ভব ছিল। যেহেতু আমি নিজেই এই পথটা বেছে নিয়েছি, তাই আমাকে সাহসের সাথেই এই পথে এগিয়ে যেতে হবে। অড্রে হল নিজেকে সান্ত্বনা দিল। এতে তার মনের ভার কিছুটা হলেও কমে গেল। সে দেখতে পেল দ্য হ্যাংডম্যান এবং দ্য সান কেবল তাদের স্বভাবস্বরূপ নড়াচড়া করছে, আর মনে হচ্ছে একটু আগে যা যা বলা হলো তারা সেটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। মিস্টার হ্যাংডম্যান লোকটা আসলেই খুব ভয়ঙ্কর। সে এমনকি এর আগে এই তথ্যটাকে বিনিময়ের একটা মাধ্যম হিসেবেও ব্যবহার করতে চেয়েছিল। উফ, এই তথ্যটার আসলেই অনেক দাম আছে, আর এটা বেশ গুরুত্বপূর্ণও বটে। কিন্তু আমাদের এবং মিস্টার ফুলের কাছে এটা কেবলই সাধারণ একটা জ্ঞান। অড্রে হলের হঠাৎ করেই একটু হাসতে ইচ্ছে করল। তার মন মেজাজ আস্তে আস্তে ভালো হতে শুরু করল, আর সে একটু আগে যেই ভয়ঙ্কর চরম উদাহরণগুলোর কথা ভাবছিল সেগুলোকে ধীরে ধীরে মন থেকে সরিয়ে দিল। ক্লাইন ওই ৩ সদস্যের প্রতিক্রিয়া দেখে মোটেও অবাক হল না। সে শান্ত গলায় আবার বলতে শুরু করল, দ্বিতীয় সাধারণ জ্ঞানটা হল ল অফ সিমিলার সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন। ল অফ সিমিলার সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন। দ্য হ্যাংডম্যান তার বসার ভঙ্গিটা সামান্য একটু পরিবর্তন করল। তার মনে হল সে কিছু একটা বুঝতে পারছে, কিন্তু এই নিয়মটা আসলে কি বোঝাতে চাইছে আর এর ভেতরে কি কি আছে সেটা সে পুরোপুরি বুঝে উঠতে পারল না। মিস জাস্টিস আর দ্য সানের মনের ভেতরেও ঠিক একই ধরনের অনুভূতির জন্ম নিল। তারা কেউই এই নিয়মটার পেছনের আসল অর্থটা সরাসরি বুঝতে পারল না। সিমিলার সিকোয়েন্স কেন? আলজার উইলসন নিজেকে আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল। ক্লাইন হাসল আর জবাব দিল, এই উত্তরটার জন্য তুমি কি মূল্য চোকাতে চাও? তার মাথায় একটা চিন্তা ছিল যে সাধারণ জ্ঞান সবার জন্য ফ্রি, কিন্তু সেটার কোনো ব্যাখ্যার জন্য অবশ্যই ফি দিতে হবে। এটা একই সাথে তার মর্যাদার সাথেও মানানসই ছিল, আবার এতে করে তথ্যটাও অপচয় হল না। বিনামূল্যের জিনিসগুলোর জন্যই সবচেয়ে বেশি মূল্য চোকাতে হয়।